যুদ্ধ বন্ধে শুক্রবার আলাস্কায় বসছেন ট্রাম্প পুতিন। রাশিয়া ইউক্রেনের মধ্যে ভূখণ্ড বিনিময়ের ইঙ্গিত ট্রাম্পের, অধিকৃত অঞ্চলের দাবি ছাড়তে নারাজ জেলেনস্কি। দখল নয়, গাজাকে হামাস মুক্ত করাই লক্ষ্য, দাবি নেতানিয়াহুর। অধিগ্রহণের পরিকল্পনা ডেকে আনবে আরও মৃত্যু ও দুর্ভোগ, জাতিসংঘের সতর্কতা, বিভিন্ন দেশের নিন্দা। লাহোরে ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের। ফের আক্রমণ হলে বাণিজ্যিক অঞ্চলে হামলার হুঁশিয়ারি। অপারেশন সিঁদুরে 6টি যুদ্ধ বিমান ধ্বংসের দাবি দিল্লির। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের পর ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর ওয়াশিংটন সফর স্থগিত। মার্কিন অস্ত্র কেনার পরিকল্পনা বাতিলের খবর অস্বীকার নয়াদিল্লির। এবং মিয়ানমারে জাতীয় নির্বাচনের তোড়জোড়ের মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নে মনোযোগী জান্তা সরকার। 30 লাখ মার্কিন ডলারে লবিং প্রতিষ্ঠান নিয়োগ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। ইউক্রেন যুদ্ধ বন্ধে আগামী শুক্রবার যুক্তরাষ্ট্রের আলাস্কায় বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। হোয়াইট হাউসে ট্রাম্প নিজেই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন। আসন্ন বৈঠকে রাশিয়া ইউক্রেনের মধ্যে ভূখণ্ড বিনিময়ের আলোচনা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে মস্কো অধিকৃত অঞ্চলের দাবি ছাড়বেন না বলে সাফ জানিয়েছেন ভলোদিমির জেলেনস্কি। কিয়েভকে ছাড়া কোনো সিদ্ধান্ত হলে তা মানা হবে না বলেও সতর্ক করেন তিনি। ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্প পুতিনের বৈঠক কবে, কোথায় হতে পারে, এসব জল্পনা কল্পনার মধ্যেই অবশেষে নিজেই খোলাসা করলেন ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউস জানায় 2019 সালের পর আগামী শুক্রবার দ্বিতীয়বারের মতো মুখোমুখি বৈঠকে বসতে যাচ্ছেন দুই নেতা। আলোচনায় মস্কো কিয়েভের মধ্যে কিছু এলাকা অদলবদলের বিষয়ে আলোচনার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। গণমাধ্যম বলছে, হোয়াইট হাউসের প্রস্তাবিত চুক্তিতে ইউক্রেনকে ক্রিমিয়া ও পুরো ডনবাস অঞ্চল রাশিয়ার হাতে তুলে দেওয়ার কথা রয়েছে। বিনিময়ে রাশিয়াকে ছাড়তে হবে খেরসন ও জাপোরিঝিয়া অঞ্চল। তবে ইউক্রেন বলেছে তাদের অনুপস্থিতিতে কোনো ভূখণ্ড ছাড়ের সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়। যদি ইউক্রেনের সেনারা দোনেৎস্ক ও লুহান্স্ক থেকে সম্পূর্ণ সরে যাক, এটাই পুতিনের শর্ত বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। তবে রাশিয়া অধিকৃত অঞ্চল ছেড়ে দেবে না বলে সাফ জানিয়েছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এই যুদ্ধ রাশিয়া শুরু করেছিল, তাদেরই এটা শেষ করতে হবে। তিনি আরো জানান, কিয়েভকে ছাড়া কোনো সিদ্ধান্ত হলে তা মানা হবে না। যুক্তরাষ্ট্র সহ মিত্র দেশগুলোর সঙ্গে ইউক্রেন যোগাযোগ চালিয়ে যাচ্ছেন বলেও জানান তিনি। নাদিম মারজান, সময় সংবাদ। ইসরায়েলের লক্ষ্য গাজা দখল করা নয়, বরং উপত্যকাটি হামাসের হাত থেকে মুক্ত করে শান্তিপূর্ণ সরকার গঠনের সুযোগ তৈরি করা। এমনটাই বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এদিকে জাতিসংঘের মানবাধিকার প্রধান ফলকার তুর্ক সতর্ক করে বলেন, গাজা পুরোপুরি দখলের ইসরায়েলি পরিকল্পনা আরও মৃত্যু ও দুর্ভোগ ডেকে আনবে এবং তা অবিলম্বে বন্ধ করতে হবে। চলমান সংঘাতে 5 বছরের কম বয়সী প্রায় 12,000 শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে বলে জানিয়েছে সংস্থাটি। স্থানীয় সময় শুক্রবার গাজা সিটিতে আগ্রাসন চালায় ইসরায়েলি সেনারা। এতে নারী শিশু সহ প্রাণ হারান বেশ কয়েকজন। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। একই দিন গাজা সিটির দারাজ ও তুফা এলাকার ফিলিস্তিনিদের নতুন করে জোরপূর্বক সরে যাওয়ার নির্দেশ দিয়েছে নেতানিয়াহুর সেনারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র বলেন, নিজেদের নিরাপত্তা নিশ্চিতে বাসিন্দাদের দক্ষিণে আল মাওয়াসিরের দিকে চলে যেতে হবে। চলমান সংঘাতে সবচেয়ে বড় ভুক্তভোগী ফিলিস্তিনের শিশুরা। ইসরায়েলের অবরোধের কারণে খাবার না পেয়ে বাড়ছে শিশু মৃত্যুর সংখ্যাও। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী গাজায় এখন 5 বছরের কম বয়সী প্রায় 12,000 শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে। আর চলতি বছরের শুরু থেকে অনাহারে মৃত্যু হয়েছে 99 ফিলিস্তিনির, তাদের মধ্যে 35 জনই শিশু। গাজা শহর দখলের পরিকল্পনার অনুমোদনের পর ইসরায়েলে সামরিক সরঞ্জাম রফতানি স্থগিত করেছে জার্মানি। শুক্রবার এ ঘোষণা দিয়ে দেশটির চ্যান্সেলর ফ্রেডরিশ মের্স বলেন, পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত উপত্যকাটিতে ব্যবহার হতে পারে এমন কোনো সামরিক সরঞ্জাম ইসরায়েলের রফতানির অনুমোদন দেবে না জার্মান সরকার। এ বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইসরায়েলের লক্ষ্য গাজা দখল করা নয়, বরং উপত্যকাটিকে হামাসের হাত থেকে মুক্ত করে সেখানে একটি শান্তিপূর্ণ সরকার গঠনের সুযোগ তৈরি করা।
উপত্যকাটি দখলের পদক্ষেপের বিরোধিতা করেছেন জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মনসুর। বলেন, যথেষ্ট হয়েছে, গাজাবাসী যুদ্ধ চায় না, হত্যাযজ্ঞ চায় না, আর গণহত্যা চায় না। জাতিসংঘের মানবাধিকার প্রধান ফলকার টুর্ক সতর্ক করে বলেছেন, গাজা পুরোপুরি দখলের ইসরায়েলি পরিকল্পনা আরো মৃত্যু ও দুর্ভোগ ডেকে আনবে এবং তা অবিলম্বে বন্ধ করতে হবে। আর দখলের পরিকল্পনা ভুল বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এদিকে শুক্রবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর বাসভবনের কাছে বিক্ষোভ করেন হামাসের সাবেক জিম্মি এবং এখনও তাদের হাতে বন্দী থাকা ব্যক্তিদের পরিবারের সদস্যরা। একই দিন যুদ্ধবন্ধের দাবিতে ইয়েমেনের রাজধানী সানায় বিক্ষোভ করেন হাজার হাজার মানুষ। মৌসুমী সাথী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারী তাণ্ডব, গুলিতে প্রাণ গেল পুলিশ কর্মকর্তার। পাল্টা হামলায় অস্ত্রধারী নিহত, রহস্য উদ্ঘাটনে চলছে তদন্ত। ভারতের ভবিষ্যৎ আগ্রাসনের জবাবে দেশটির বাণিজ্যিক অঞ্চলে হামলার হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দেওয়ার পরই এমন সতর্কবার্তা দিলেন পাকিস্তান আইএসপিআর-এর প্রধান। দুই পক্ষের কথার লড়াইয়ের মধ্যেই লাহোরে ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানের সেনারা। এদিকে অপারেশন সিঁদুর পরিচালনার সময় পাকিস্তানের ৬টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ভারত। ভারত পাকিস্তানের মধ্যে কয়েকদিনের রক্তক্ষয়ী সংঘাত শেষ হয়েছে গেল 10ই মে। সীমান্ত এখন অনেকটাই শান্ত থাকলেও পাকিস্তানের আকাশে ভারতীয় ড্রোন ওড়ার খবরে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। লাহোরে একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানের গণমাধ্যম। গোয়েন্দা সংস্থা বলছে এটি ভারতের নজরদারি ড্রোন, যদিও এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি নয়াদিল্লি। এদিকে অপারেশন সিঁদুর পরিচালনার সময় পাকিস্তানের কয়েকটি যুদ্ধবিমান ও একটি বড় সামরিক আকাশযান ভূপাতিত করার দাবি করেছে ভারত। স্থানীয় সময় শনিবার বেঙ্গালুরুতে এ দাবি করেন ভারতের এয়ার চিফ মার্শাল এপি সিং। তিনি আরও দাবি করেন ভূপাতিত বড় আকাশযানটি সম্ভবত AWACS বা ইলেকট্রনিক গোয়েন্দা বিমান, যার ক্ষতি পাকিস্তানের আকাশ শক্তিতে বড় ধাক্কা দিয়েছে। বিমান ভূপাতিত করার পাশাপাশি পাকিস্তানের বিমান ঘাঁটিতে আরও 2টি বিমান ধ্বংসের দাবি করেন ভারতের এয়ার চিফ মার্শাল। ভারত পাকিস্তান সংঘাতে ইসরায়েলি অস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, যুদ্ধে ভারতীয় সেনারা ইসরায়েলের তৈরি হারপি ড্রোন, ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন অস্ত্র ব্যবহার করেছে। যুদ্ধক্ষেত্রে এসব অস্ত্র সফল হয়েছে বলেও দাবি নেতানিয়াহুর। সংঘাত থেমে গেলেও দুই দেশের মধ্যে চলছে কথার লড়াই। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দেওয়ার পর সতর্কবার্তা দিল পাকিস্তান। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভবিষ্যতে ভারত কোনো আগ্রাসন চালালে দেশটির বাণিজ্যিক অঞ্চলে পাল্টা হামলা চালানো হবে। মূলত কলকাতা, জামশেদপুর, রাঁচি সহ ভারতের অর্থনৈতিক প্রাণকেন্দ্রগুলোই টার্গেট করার বার্তা দিলেন তিনি। ভারত পাকিস্তানের সংঘাত বন্ধে আবারও নিজেদের সংশ্লিষ্টতার দাবি করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এমন মন্তব্য করেন। এ সময় ট্রাম্পকে প্রেসিডেন্ট অফ পিস বলেও প্রশংসা করেন তিনি। যদিও ভারত এখনও পাকিস্তানের সঙ্গে সংঘাত বন্ধে তৃতীয় পক্ষের মধ্যস্থতার বিষয়টি মানতে নারাজ। মৌসুমী সাথী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র ক্রয় স্থগিত করার খবর সত্য নয় বলে জানিয়েছে ভারত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে এনডিটিভি। এতে বলা হয়, অস্ত্র ক্রয়ের প্রক্রিয়া আগের নিয়ম অনুযায়ী এগোচ্ছে। তবে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম বলছে, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের যুক্তরাষ্ট্র সফর স্থগিত করা হয়েছে। এর আগে এক প্রতিবেদনে রয়টার্স দাবি করেছিল, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক বৃদ্ধির ঘোষণার পর নতুন মার্কিন অস্ত্র ও বিমান ক্রয় পরিকল্পনা স্থগিত করেছে ভারত। রুশ তেল কেনার অভিযোগে গত 6 আগস্ট ভারতীয় পণ্যে অতিরিক্ত 25% শুল্ক বসান ট্রাম্প, যা মোট শুল্ক হারকে 50%-এ পৌঁছে দেয়। মিয়ানমারের নির্বাচন নিয়ে তৎপর হয়ে উঠেছে জান্তা সরকার। সমর্থন বাড়াতে ওয়েস্টেটের রাজধানী পাংসাং সফরে গেছেন শান রাজ্যের জান্তা নিযুক্ত প্রতিনিধি। এমনকি নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য মার্কিন লবিং প্রতিষ্ঠান DCI গ্রুপকে বছরে 30 লাখ মার্কিন ডলারে নিয়োগ দিয়েছে জান্তা সরকার। এরই মধ্যে কাচিন রাজ্যের ভামতে বিদ্রোহীদের থেকে ব্যাটালিয়নের সদর দফতর পুনরায় নিয়ন্ত্রণে নিয়েছে জান্তা বাহিনী।
নির্বাচনের আগে আবার উত্তপ্ত হয়ে উঠেছে মিয়ানমারের শান রাজ্য। দেশটির উত্তরাঞ্চলীয় শহর ও গ্রাম দখলে রাখতে চলছে জান্তা ও বিদ্রোহীদের মধ্যে পাল্টাপাল্টি হামলা। সম্প্রতি সাগাইং অঞ্চলের বেশ কয়েকটি গ্রামে অভিযান চালিয়ে ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে জান্তা সেনারা। এছাড়া কাচিন রাজ্যের ভামতে বিদ্রোহীদের থেকে ব্যাটালিয়নের সদর দপ্তর পুনরায় নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে জান্তা বাহিনী। এরই মধ্যে কায়াহ ও চীন রাজ্যে ভূপাতিত সামরিক ড্রোনে উন্নত নেভিগেশন মডিউল পাওয়া গেছে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান। গবেষণা সংস্থা কনফ্লিক্ট আর্মামেন্ট রিসার্চ এর বরাতে সংবাদ মাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়, চীনা প্রতিষ্ঠানের কাছ থেকে সংগ্রহ করা সিগন্যাল বিভ্রাট বা স্পুফিং প্রতিরোধে সক্ষম ড্রোনে ব্যবহারের জন্য ইউরোপে তৈরি এন্টি জ্যামিং প্রযুক্তি ব্যবহার করেছে জান্তা সেনারা। উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে জান্তা সরকার। দেশ থেকে শুরু করে বিদেশ পর্যন্ত ধর্ণা দিচ্ছেন জান্তা প্রধান মিন অং হ্লাইং। সমর্থন বাড়াতে ওয়াস্টেটের রাজধানী পাংসাং সফরে গেছেন শান রাজ্যের জান্তা নিযুক্ত প্রতিনিধি। এর মধ্যে রয়েছেন জান্তা নিযুক্ত শান রাজ্যের মুখ্যমন্ত্রী আং আং এবং ট্রায়াঙ্গল রিজিয়ন কমান্ডের প্রধান মেজর জেনারেল সো হ্লাইং। সেখানে ইউনাইটেড ওয়াস্টেট আর্মির নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন তারা। শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়ন সহ ডিসেম্বরের নির্বাচনের প্রস্তুতিতে সহায়তার আশ্বাস দেন তারা। এমনকি আসন্ন নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য মার্কিন লবিং প্রতিষ্ঠান ডিসিআই গ্রুপকে বছরে ৩০ লাখ মার্কিন ডলারে নিয়োগ দিয়েছে জান্তা সরকার। চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানটি বাণিজ্য, প্রাকৃতিক সম্পদ ও মানবিক সহায়তার ক্ষেত্রে সম্পর্ক পুনর্গঠনে কাজ করবে। মানবাধিকার সংগঠন জাস্টিস ফর মিয়ানমার এই চুক্তির নিন্দা জানিয়ে বলেছে, লবিং দিয়ে জান্তার রক্তের দাগ মোছা যাবে না। এদিকে ভারতের নয়াদিল্লিতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর সঙ্গে মিয়ানমার শরণার্থীদের নির্ধারিত বৈঠক বাতিল হওয়ায় বিক্ষোভে ফেটে পড়েন শরণার্থীরা। সামরিক অভ্যুত্থানের পর নির্যাতন থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেয়া এসব মানুষ শরণার্থী স্বীকৃতি, পুনর্বাসনের সুযোগ, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও নিরাপত্তা সহ মৌলিক অধিকার চান। অন্যদিকে নির্বাচনকে ঘিরে চীনের প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে দেশটিতে। পর্যবেক্ষকদের মতে নির্বাচন গণতান্ত্রিক হবে কিনা তা নিয়ে রয়েছে শঙ্কা। তবে এই নির্বাচন সেনাপ্রধান মিন অং হ্লাইংকে ক্ষমতা থেকে সরাতে পারে। 2021 সালের অভ্যুত্থানের পর সূচির NLD-কে নিষিদ্ধ করা হয়েছে। এ কারণে জান্তা সমর্থিত USDPর জয়ের সম্ভাবনা বেশি বলে মনে করছেন তারা। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ভয়াবহ দাবানলে বিশ্বের বিভিন্ন দেশ। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে পুড়ে ছাই ৫,০০০ একর বনভূমি। গ্রিসে একজনের মৃত্যু। স্পেনে রেল চলাচল বন্ধ। দীর্ঘ ৩৫ বছরের বৈরিতা ভুলে শান্তি চুক্তি সই করল প্রতিদ্বন্দ্বী দুই দেশ আর্মেনিয়া ও আজারবাইজান। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ঐতিহাসিক বৈঠকে দুই দেশের নেতারা এই চুক্তিতে সই করেন। দক্ষিণ ককেশাসের প্রতিদ্বন্দ্বী প্রতিবেশী দুই দেশ আর্মেনিয়া ও আজারবাইজান দীর্ঘ সংঘাতের ইতিহাস গড়ে তুলেছে নারগানো কারাবাখ ইস্যুতে। ৮০ দশকের শেষ থেকে শুরু হওয়া এই দ্বন্দ্ব বহুবার রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। তবে ২০২৩ সালে আজারবাইজান পুরো অঞ্চলটির নিয়ন্ত্রণ নেয়ার পরও উত্তেজনা অব্যাহত ছিল। শুক্রবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে দুই দেশের নেতারা একযোগে শান্তি চুক্তিতে সই করেন। ট্রাম্প এটিকে ঐতিহাসিক সাফল্য হিসেবে আখ্যা দিয়ে বলেন, ৩৫ বছর লড়াইয়ের পর তারা এখন বন্ধু এবং দীর্ঘ সময় বন্ধু হয়েই থাকবে। চুক্তির অংশ হিসেবে আজারবাইজানকে নাকচিবান অঞ্চলে সরাসরি প্রবেশাধিকার এবং সেটি আর্মেনিয়ার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখেই ট্রাম্প রুট ফর ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড প্রসপেরিটি নামে একটি বিশেষ ট্রানজিট করিডর চালু হওয়ার কথা বলা হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র ও আজারবাইজানের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার উপর থেকে দীর্ঘদিনের নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হয়েছে। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ও আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান ট্রাম্পের এই ভূমিকাকে শ্রদ্ধা জানিয়ে তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করারও ঘোষণা দেন। নাদিম মারজান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে বন্দুকধারীর গুলিতে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার বিকেল 4:30টার দিকে আটলান্টায় এমোরি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, হঠাৎ করে ক্যাম্পাসে ঢুকে পড়ে বন্দুকধারী। এরপর এলো পাতারি গুলি চালানো শুরু করলে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। শুরু হয় বন্দুকযুদ্ধ। এক পর্যায়ে হামলাকারীর গুলিতে প্রাণ হারান এক পুলিশ কর্মকর্তা। পরে রাস্তার অপর দিকের একটি ভবন থেকে উদ্ধার করা হয় সন্দেহভাজন বন্দুকধারীর মরদেহ। তবে তিনি পুলিশের গুলিতে মারা গেছেন নাকি আত্মহত্যা করেছেন সে বিষয়ে এখনও নির্দিষ্ট করে কিছু জানা যায়নি। হামলার আসল কারণ খুঁজতে এরই মধ্যে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী।
ইতালির রাজধানী রোমে দুর্বৃত্তের গুলিতে এক প্রবাসী বাংলাদেশি আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে রোমের একটি পানশালায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একদল ব্যক্তি সেখানে ঢুকে ওই প্রবাসী বাংলাদেশিকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলাকারীদের শনাক্তে কাজ করছে পুলিশ। হামলার ঘটনায় স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে আতঙ্ক বিরাজ করছে। ভয়াবহ দাবানলে পুড়ছে বিশ্বের বিভিন্ন দেশ। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আগুনে পুড়ে ছাই প্রায় 5,000 একর বনভূমি। গ্রিসের এথেন্সে দাবানলে প্রাণ হারিয়েছেন একজন। প্রবল বাতাসে মুহূর্তেই ছড়িয়ে পড়ছে আগুন। এদিকে স্পেনের মাদ্রিদে আগুনের তীব্রতার কারণে অন্তত 6টি রুটে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। দাউ দাউ করে জ্বলছে আগুন, আতঙ্কে ঘরবাড়ি ছাড়ছেন বাসিন্দারা। ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের হাসলি ক্যানিয়ন কাউন্টি। ক্যানিয়ন ফায়ার নামের দাবানলে এরই মধ্যেই পুড়ে গেছে প্রায় 5,000 একর বনভূমি। ভেনজুরা ও লস অ্যাঞ্জেলেসের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন নেভাতে কাজ করছেন ফায়ার সার্ভিস কর্মীরা। গ্রিসের এথেন্সে দাবানলে প্রাণহানির খবর পাওয়া গেছে। বাতাসের তীব্রতার কারণে আগুন মুহূর্তেই ছড়িয়ে বাড়িঘর গ্রাস করে নিচ্ছে বলে জানান স্থানীয়রা। পানি ছিটিয়েও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। পরিস্থিতি মোকাবিলায় 11টি বিমান, 12টি হেলিকপ্টার আর 170 জন দমকলকর্মী মোতায়েন রয়েছে। এদিকে দাবানলের কবলে পড়েছে স্পেনের মাদ্রিদও। সান বার্তোলোমে দে পিনারেস শহরে জরুরি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। আগুনের তীব্রতায় অন্তত 6টি রুটে বন্ধ রয়েছে রেল চলাচল। ভারী যন্ত্রপাতি ও অগ্নি নির্বাপন ইউনিট নিয়ে আগুন নেভাতে প্রাণপণ চেষ্টা চালাচ্ছে সেনাবাহিনী। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশে আকস্মিক বন্যায় অন্তত 10 জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন 33 জন। পাহাড়ি ঢলে কাদামাটি ও বড় পাথরে ঢেকে গেছে সড়ক। জীবনের ঝুঁকি নিয়ে বাসিন্দাদের সরিয়ে নেয়ার কাজ করছেন উদ্ধারকর্মীরা। নিখোঁজদের উদ্ধারে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। একই সঙ্গে চরম আবহাওয়ার ঝুঁকি মোকাবিলায় সতর্কতা জোরদারের আহ্বান জানিয়েছেন। ভারতের দিল্লিতে রাতভর বৃষ্টির কারণে দেয়াল ধসে 7 জনের মৃত্যু হয়েছে। শনিবার স্থানীয় সময় ভোরে হরিনগরে এ ঘটনা ঘটে। মৃতদের মধ্যে 3 জন পুরুষ, 2 নারী ও 2 কিশোরী রয়েছে। পুলিশ জানায়, এলাকার একটি পুরনো মন্দিরের পাশে থাকা ঝুপড়ি ঘরে বসবাস করতেন কয়েকজন। ভারী বৃষ্টির কারণে আচমকা দেয়াল ধসে তারা চাপা পড়েন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কয়েকজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। দেশটির আবহাওয়া বিভাগ দিল্লিতে আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। নাগাসাকি শহরে পারমাণবিক বোমা হামলার 80তম বার্ষিকী পালন করল জাপান। শহরটির পিস মেমোরিয়াল পার্কে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র, রাশিয়া সহ 95টি রাষ্ট্রের প্রতিনিধিরা। অংশ নেন 2,500-এর বেশি মানুষ। বিশ্বকে পারমাণবিক অস্ত্র অর্জন ও তা ব্যবহার থেকে সরে আসার আহ্বান জানান জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। 1945 সালের 9 আগস্ট জাপানের নাগাসাকিতে ইতিহাসের ভয়াবহ পারমাণবিক হামলা চালায় যুক্তরাষ্ট্র। প্রাণ হারান 70,000-এর বেশি মানুষ। শনিবার সেই হামলার 80তম বার্ষিকী পালন করল জাপান। স্থানীয় সময় সকাল 11টার দিকে পিস মেমোরিয়াল পার্কে 1 মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। পরে বক্তব্য রাখেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। বিশ্বকে পারমাণবিক অস্ত্র অর্জন ও ব্যবহার থেকে সরে আসার আহ্বান জানান তিনি। যুদ্ধে পারমাণবিক বোমা হামলার শিকার একমাত্র দেশ জাপান। পারমাণবিক অস্ত্রবিরোধী মূলনীতিকে ধরে রেখে বিশ্বকে এই মরণাস্ত্র থেকে সরে আসার আহ্বান জানানোর দায়িত্ব জাপানের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র, রাশিয়া সহ 95টি রাষ্ট্রের প্রতিনিধিরা। অংশ নেন 2,500-এর বেশি মানুষ। ছিলেন বোমা হামলায় প্রাণ হারানো পরিবারের সদস্যরা। মৌসুমী সাথী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। যুদ্ধ বন্ধে শুক্রবার আলাস্কায় বসছেন ট্রাম্প পুতিন। রাশিয়া ইউক্রেনের মধ্যে ভূখণ্ড বিনিময়ের ইঙ্গিত ট্রাম্পের। অধিকৃত অঞ্চলের দাবি ছাড়তে নারাজ জেলেনস্কি। দখল নয়, গাজাকে হামাস মুক্ত করাই লক্ষ্য, দাবি নেতানিয়াহুর। অধিগ্রহণের পরিকল্পনা ডেকে আনবে আরও মৃত্যু ও দুর্ভোগ, জাতিসংঘের সতর্কতা। বিভিন্ন দেশের নিন্দা। এবং লাহোরে ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের।
ফের আক্রমণ হলে বাণিজ্যিক অঞ্চলে হামলার হুঁশিয়ারি। অপারেশন সিঁদুরে 6টি যুদ্ধবিমান ধ্বংসের দাবি দিল্লির। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।